টপিকে যাব। তো এই টপিকে আমরা জাভা প্রোগ্রামিং এ ক্লাস, অবজেক্ট এবং মেথড ঘোষণার সিনট্যাক্স, একটু আগে কিন্তু আমরা আগের টপিকে মেথড সম্পর্কে আমরা কিন্তু জেনেছি। এখন এটাকে কিভাবে ডিক্লেয়ার করতে হয় যদিও একটা এক্সাম্পল দেখে ফেলেছি। তো যেটা বললাম এগুলাকে আসলে টপিক ওয়াইজ করা একটু টাফ হয়ে যায়, কারণ একসাথে পড়ানো লাগে এগুলা। যাই হোক, আমরা এখন একটা ঘোষণা সিনট্যাক্সের মানে একটা কোড দেখি। এখানে কোডটা দেখার পরে আমরা আপনার সিনট্যাক্সটা দেখব। যেখানে কি ক্লাস বানানো আছে কি কার নাম, এটা কি আমার টপিকের নাম হচ্ছে ক্লাস ঘোষণা, মানে ক্লাস ডিক্লারেশনের সিনট্যাক্স। তো আমি এক্সাম্পলটা দেখানোর আগে হচ্ছে আমরা কি ওই ক্লাস ডিক্লারেশনের এটা একটু দেখি, এক্সাম্পলটা পরে দেখলেও হবে। তো এই সিনট্যাক্সটা দেখুন, এখানে আমি ডান পাশে এটা আগে রান করি তাহলে বুঝতে পারবেন। প্রথমে কি লেখা আছে দেখেন তো, অ্যাক্সেস মডিফায়ার। আমরা মনে আছে একটু আগে যে পাবলিক দেখেছিলাম, তো পাবলিকটা হচ্ছে মূলত কি একটা অ্যাক্সেস মডিফায়ার। সিনট্যাক্সটা যদি এক্সামে আসে এইভাবে লিখবেন যে অ্যাক্সেস মডিফায়ার ক্লাস নেম, ঠিক আছে। এটা লিখলে আপনি ক্লাসে ডিক্লারেশনের সিনট্যাক্স হয়ে যাবে। এটা সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করবেন। আর ডেটা টাইপ ফিল্ড নেম এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট বলা হয় এদেরকে, ক্লাস ভেরিয়েবলও বলে, এদেরকে ফিল্ডও বলে, এদেরকে প্রপার্টিও বলে, অনেকগুলো নাম আছে, আপনি যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। এরপর দেখেন কনস্ট্রাক্টর। ক্লাসের মধ্যে কি ক্লাসের নামে যদি কোনো মেথডের নাম হয় ওইটাকে বলা হয় কি কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর নিয়ে আমাদের সেপারেট টপিকই আছে, সেখানে আমরা আরো বিস্তারিত জানবো। তো অ্যাক্সেস মডিফায়ার, এরপর প্যারামিটার, কনস্ট্রাক্টরের বডি, এরপর হচ্ছে কি মেথডগুলো আমরা কিভাবে লিখি, তার হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, রিটার্ন টাইপ, মেথড নেম, সেম কনসেপ্টই সবগুলাই। তো এখানে আপনাকে ক্লাস ডিক্লারেশন আসলে শুধুমাত্র কি ক্লাসের পার্টটা দিলেই হবে, মেথডের রেগুলার না দিলেও কোনো সমস্যা নেই, তারপর এগুলো চাইলে দিয়ে দিতে পারে মেথডটা সহ। তো এগুলো আরো বিস্তারিত আমরা একটু পরে দেখবো। তাহলে দেখেন এখন বইয়ের ভাষায় যা বলেছি এগুলাকে আছে কিনা দেখেন। জাভা ভাষায় ক্লাস ডিক্লারেশন বলতে ক্লাসের মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার মেথডের ডিক্লারেশন ও ডেফিনেশনকে বোঝায়। তাহলে কি হচ্ছে ক্লাস ডিক্লারেশন বলতে কি মেম্বার ভেরিয়েবল, অর্থাৎ মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার মেথড, তার মানে এটা ডিক্লারেশনে আপনার কি এই জিনিসগুলো লাগবে। এটা হচ্ছে ডিক্লারেশনে কি এক্সাম্পলে এগুলো সহ দিতে হবে। তাহলে ক্লাস এক্সামে যদি আসে এভাবে দিবেন। একটি ক্লাস ঘোষণা করতে হলে ক্লাস কিওয়ার্ডের পরে সেই ক্লাসের নাম দিতে হয়, যেটা বললাম ক্লাস, এটা হচ্ছে কি ক্লাস কিওয়ার্ড, তারপরে সেই ক্লাসের নাম দিতে হবে। এরপরে ক্লাসের বডির সেকেন্ড ব্র্যাকেট মানে কার্লি ব্রেসেসটা শুরু হবে এখানে, এরপর কার্লি ব্রেসেস কি এখানে শেষ হবে। ক্লাসের বডির এটা পুরোটার নাম কি ক্লাস বডি, এটা পুরোটা কি ক্লাস বডি। বডির মধ্যে কি লিখতে হয় মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার মেথড। মেম্বার ভেরিয়েবল কোনগুলো, এগুলো মেম্বার ভেরিয়েবল, আর এটা কি মেম্বার মেথড। এগুলো তাদের অ্যাক্সেস মডিফায়ার, যেমন পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড সহ উল্লেখ করতে হবে। দেখেন এখানে অ্যাক্সেস মডিফায়ার গুলো আছে, ঠিক আছে। তো ক্লাসটি তার মেম্বারদের কিভাবে ব্যবহৃত হতে দিবে তা অ্যাক্সেস মডিফায়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ এটা যদি প্রাইভেট হয় এটা একভাবে কাজ করবে, এটা যদি পাবলিক হয় এটা আরেকভাবে কাজ করবে, এটা যদি প্রোটেক্টেড হয় আরেকভাবে কাজ করবে। তো অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আমাদের বিস্তারিত পরে আলোচনা আছে, ঠিক আছে। এখন শুধু নামগুলো জেনে নেই। তো এরপরে আরো একটা আছে, একটা ক্লাস ডিক্লারেশনে দুইটি অংশ থাকে, যেটা একটু আগেই আলোচনা হয়ে গেছে কিন্তু, যে মেম্বার ভেরিয়েবল ডিক্লারেশন পার্ট থাকে আর একটা কি মেম্বার মেথড বর্ণনার একটা পার্ট থাকে। তারপর ভেরিয়েবল ডিক্লারেশন অংশে উপযুক্ত ডাটা টাইপ সহ ক্লাসের মেম্বার ভেরিয়েবলগুলো ডিক্লারেশন থাকে। অর্থাৎ এটা কোনটা, এটা হচ্ছে যে ভেরিয়েবল ডিক্লারেশন যেটা বলছিলাম, এটার কথাই মূলত এখানে বলা আছে। আর মেথড ডেফিনেশন অংশে কি ক্লাসের মেম্বার ভেরিয়েবলগুলোর মান নির্ধারণ করা হয় এবং সেগুলোর ব্যবহারে কি বিস্তারিত ব্যাখ্যা থাকে, ঠিক আছে। তো আমরা মোটামুটি ক্লাসের সিনট্যাক্সটা দেখেছি কিভাবে ডিক্লেয়ার করা লাগে। এখন আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করব। আমরা এখানে অবজেক্ট ঘোষণার সিনট্যাক্সটা দেখব। অবজেক্ট ঘোষণার পূর্বে কি আপনাকে অবশ্যই ক্লাস ঘোষণা করতে হবে। তো ক্লাস ডিক্লেয়ার করে সেই ক্লাসের মধ্যে কি মেথড নিয়ে আমরা কাজ করব, এগুলো সবকিছু করার পরে আমরা মূলত কি অবজেক্ট তৈরি করব। তো অবজেক্ট তৈরি করার আগে এই নিয়মগুলো লাগবে। প্রথমে কি লাগবে, ক্লাস লাগবে। তো ক্লাস কিভাবে লিখে আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি। এরপর আমরা কি করব, অবজেক্ট তৈরি করব। তো অবজেক্ট তৈরি করার সিনট্যাক্সটা দেখেন। প্রথমে কি নিতে হবে, আমি যে ক্লাসের অবজেক্ট তৈরি করব সেই ক্লাস নেমটা দিতে হবে, দিয়ে অবজেক্টের একটা নাম দিব, দেওয়ার পর কি করব নিউ দিয়ে আবার ওই ক্লাসের নামটা দিবে। এরপর যদি কোনো প্যারামিটার থাকে বা আর্গুমেন্ট থাকে সেগুলো দিতে হবে। এখন নিউ কিওয়ার্ডটা কেন লাগে, এই নিউ কিওয়ার্ডটা যখনই জেভিএম কম্পাইলারটা পেয়ে যাবে তখনই সাথে সাথে সে কি করবে, একটা মেমোরিতে অবজেক্ট তৈরি করে ফেলবে। এটা যখনই পেয়ে যাবে সে কি করবে, একটা অবজেক্ট তৈরি করবে। এখন অবজেক্টটা তৈরি করে তো কোথাও রাখতে হবে, এজন্য আপনাকে একটা কি রেফারেন্স লাগবে, একটা কি অবজেক্ট রেফারেন্স বলে এটাকে, একটা রেফারেন্স রাখতে হবে। এই রেফারেন্সের মধ্যে যখনই রাখবে, ওই শুরুতে যেটা বললাম মেমোরিতে, তখনই কি এটার জন্য একটা স্পেস নিয়ে নেবে সে। এখন এই অবজেক্টের তো একটা টাইপ লাগবে, আমাদের প্রত্যেকটা কি ডাটা টাইপ লাগে না। তো এই অবজেক্টটা কোন ডাটা টাইপের হবে, এটা এই ক্লাসের একটা অবজেক্ট হবে। এজন্য আমাকে কি শুরুতে ক্লাস নেমটা দিতে হবে, নাহলে কিন্তু এরর আসবে। আপনি শুধুমাত্র কি ক্লাস নেম ছাড়া শুধু অবজেক্ট নাম দিয়ে এভাবে নিউ দিলে কিন্তু হবে না। এই অবজেক্টটা কি টাইপের অবজেক্ট, এটা হচ্ছে এই ক্লাসের টাইপের একটা অবজেক্ট, এজন্য। আর এই নিউ দিয়ে যেটা বলতেছি এটা হচ্ছে কি কোন ক্লাসের আমি অবজেক্ট তৈরি করবো, এটা হচ্ছে সেটা। আর এটা যে স্টোর করতেছি এই ক্লাস নেম দিয়ে বোঝাচ্ছি মূলত ওই অবজেক্টের ডাটা টাইপটা, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছেন এটা।
এরপর হচ্ছে কি 3 নাম্বার হচ্ছে কি মেথড কল। আমি তো অবজেক্ট নিউ দিয়ে তৈরি করলাম, নিউ কার, যেমন একটু আগে যেটা দেখলাম, নিউ কার দিয়ে কি করলাম, একটা মাই কার নামে অবজেক্ট তৈরি হলো। এখন এবার হচ্ছে কি এটার মধ্যে আমার যতগুলো মেথড আছে না, ক্লাস এই কার নামে ক্লাসটাতে সব মেথড কিন্তু এটার মধ্যে চলে আসছে। এখন আমি কি করব, এই মেথড থেকে সরি এই অবজেক্ট থেকে কি প্রত্যেকটা মেথডকে আমি কিন্তু ইউজ করতে পারবো। তাহলে দেখেন মাই কার ডট কি স্টার্ট ইঞ্জিন নামে আমরা যে মেথড দেখেছিলাম স্টার্ট আর স্টপে, দুইটা মেথডকে কিন্তু ইজিলি আমি কল করে দিচ্ছি। তাহলে এটাকে কি বলা হয়, মেথড কল, বা ইংলিশে কি মেথড, কি মেথড কলটাও ইংলিশ, এটাকে কি ইনভোকেশনও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে সিনট্যাক্স গেল। এরপর কি হলো, এটা হচ্ছে মেথড অ্যাক্সেস করার সিনট্যাক্স। এরপর কি অবজেক্টের বিভিন্ন অ্যাট্রিবিউট গুলো আমরা কিভাবে অ্যাক্সেস করবো। তো অবজেক্টের মাধ্যমে ক্লাসের বৈশিষ্ট্য অ্যাক্সেস করতে হলে বৈশিষ্ট্যের নাম এবং ডট অপারেটর, অর্থাৎ আমার যে গাড়ির যে মডেল ছিল না, মডেল ছিল, তারপর হচ্ছে কি কালার ছিল, তারপর হচ্ছে কোন ব্র্যান্ড ছিল, এগুলা তো ওই জিনিসগুলো আমি যদি অ্যাক্সেস করতে চাই মানে প্রপার্টি গুলো, তাহলে কি অবজেক্টের নাম ডট কি প্রপার্টির নামটা দিলে, অর্থাৎ ভেরিয়েবলের নামটা দিলে কিন্তু আমি পেয়ে যাব। এটা এইভাবে আমি সেটও করতে পারবো, প্রিন্ট করতে চাইলেও কি প্রিন্ট করতে পারবো। তো আমরা এরপরে দেখবো হচ্ছে কি মেম্বার অ্যাক্সেসিংটা, যে ক্লাসের যে মেম্বার গুলো আছে, মেম্বার গুলাকে কিভাবে অ্যাক্সেস করা যায়, যেটা একটু আগে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এই ধরনের কিছু কিওয়ার্ড দেখেছেন না, তো এগুলাকে মূলত আপনার এগুলোর মাধ্যমে আমরা বিভিন্নভাবে অ্যাক্সেস করতে পারবো। তো ক্লাস মেম্বার অ্যাক্সেসের জন্য 3টি মোড আছে, ভিজিবিলিটি, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। এগুলা নিয়ে বিস্তারিত আরো পরে আলোচনা থাকবে। তো এরপর আমরা হচ্ছে মেথড ডিক্লারেশনের সিনট্যাক্স দেখবো। আমরা কিন্তু কি ইতিপূর্বে ক্লাস কিভাবে ডিক্লেয়ার করে সেটা দেখেছি, অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করে সেটা দেখেছি, এখন দেখবো কি মেথড কিভাবে ডিক্লেয়ার করে। তো এই ডিক্লারেশনের আগে হচ্ছে কি অ্যাক্সেস মডিফায়ারটা একটু এখানে আবার আলোচনা করা হয়েছে। তো মেথডের আগে যে অ্যাক্সেস মডিফায়ার দেয়, মনে আছে সিনট্যাক্সের শুরুতে কিন্তু কি মেথড অ্যাক্সেস মডিফায়ার নামে একটা অপশন ছিল। তো সেই অ্যাক্সেস মডিফায়ার কয় ধরনের হয়, জাভাতে 4 ধরনের হয়। আপনারা বইয়ে অনেক সময় অনেক প্রকাশনের বইয়ে ডিফল্ট এটা পাবেন না, এটাও কিন্তু আছে। আপনি ইংলিশ যে কোনো বইয়ে গেলে ডিফল্টটাও পাবেন। তাহলে প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড আর কি ডিফল্ট। তো ডিফল্টটা অনেকটা পাবলিকের মতো, তো এই জন্য অনেকে ডিফল্টটা ইউজ করে না, কিন্তু এটার সাথেও কিছু পার্থক্য আছে। যেমন ডিফল্টটা শুধুমাত্র কি ওই প্যাকেজ, অন্য কোনো প্যাকেজে কিন্তু কি আপনার ডিফল্টটা ইউজ করা যাবে না। ডিফল্টটা শুধুমাত্র কি নিজের প্যাকেজের মধ্যে আপনি ইউজ করতে পারেন। তো এই ধরনের কিছু পার্থক্য আছে, বাট অনেকখানি পাবলিকের মতোই। তাহলে আমরা মূলত কি যদি এক্সামে আসে আপনাদের বইয়ে যদি 3টা থাকে, আপনারা 3টা দিলেও কোনো সমস্যা নেই, প্রাইভেট, পাবলিক, প্রোটেক্টেড, তবে ডিফল্টও দিয়ে দিতে পারেন। আচ্ছা, যেটা একটু আগে বললাম যে সিনট্যাক্সটা, প্রথমে কি লিখতে হবে, মেথড। আপনি একটা মেথড বানাবেন, বানানোর আগে এটা পাবলিক না প্রাইভেট না প্রোটেক্ট এটা বলতে হবে। তো অ্যাক্সেস মডিফায়ারটা শুরুতে লাগবে। এরপর এই মেথড থেকে কি কিছু রিটার্ন করবেন, যদি রিটার্ন না করেন তাহলে কি ভয়েড দিতে হবে। আর যদি রিটার্ন করেন তাহলে কি এটা কি ইন্টিজার টাইপে রিটার্ন করবেন নাকি ক্যারেক্টার টাইপে রিটার্ন করবেন, দেখেন এখানে বলা আছে ডেটা টাইপ, তো সেই রিটার্নটা বলতে হবে। এরপর কি মেথডের একটা নাম দিতে হবে। তারপর মেথডটা যদি কোনো প্যারামিটার রিসিভ করে, মানে মেথডের মধ্যে আপনি কোনো একটা ভ্যালু পাঠাবেন, সে সেটাকে প্রসেস করবে, তাহলে কি সেগুলোকে বলা হয় আর্গুমেন্ট। আর্গুমেন্ট লিস্টটা এখানে দিবেন, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিবেন, ভিতরে আপনার কোডগুলো লিখবেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মেথডটা শেষ করবেন। তাহলে এখন হচ্ছে এই প্রত্যেকটা জিনিস আমরা এখন এখানে আবার দেখব। প্রথমে হচ্ছে কি রিটার্ন টাইপ, অ্যাক্সেস মডিফায়ার কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। এখন হচ্ছে কি রিটার্ন টাইপ। তো কোনো মেথডের আউটপুটের প্রকৃতির উপর ভিত্তি করে এর রিটার্ন টাইপ নির্ধারিত হয়, অর্থাৎ আপনি কি ধরনের রিটার্ন করবেন। যেমন দেখেন, যদি কোনো মেথডের রিটার্ন টাইপ ইন্টিজার হয়, আইএনটি হয়, তাহলে বুঝতে হবে যে এটা ইন্টিজার টাইপের ডেটা আউটপুটে প্রদান করবে, অর্থাৎ এটা রিটার্ন করবে কি ইন্টিজার টাইপের ডেটা। আর যদি ভয়েড হয় তাহলে বুঝতে হবে কি কোনো আউটপুট দিবে না, যেটা কিন্তু আমি ইতিমধ্যে বলেছি এখানে। তো এরপরে এখন আমরা দেখবো কি মেথডের নেম, মানে এই পার্টের বিস্তারিত। প্রতিটি মেথডের অবশ্যই কি একটি নাম দিতে হবে। আর নামকরণের ক্ষেত্রে এখন আপনি কি ধরনের নাম দিবেন, আপনি কি 1 দিয়ে দিতে পারবেন, শুধু 1 2 3 এই ধরনের কি মেথডের নাম দিতে পারবেন, না পারবেন না। তাহলে জাভার যে আইডেন্টিফায়ারের নামকরণের নিয়ম বলে আমরা কিন্তু আগে দেখেছি আগের সেমিস্টারগুলোতে, অথবা পাইথনও আপনারা দেখেছেন যে শুরুতে নাম্বার দেওয়া যাবে না, তারপর এরকম স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না ভেরিয়েবলে। তো সেম জিনিসগুলো দিয়ে এটাই হচ্ছে আপনি মেথডের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। এই জন্য বলা আছে, দেখেন এই নামটি দেওয়ার ক্ষেত্রে জাভার আইডেন্টিফায়ার নামকরণের নিয়ম অনুযায়ী মেথডের যে কোনো বৈধ নাম ব্যবহার করা যাবে, অর্থাৎ কি যে কোনো ভ্যালিড নাম আপনি কি ইউজ করতে পারবেন, আর যে কোনো লেন্থের হতে পারে। এতটুকু আশা করছি ক্লিয়ার। তো এরপর হচ্ছে কি আর্গুমেন্ট লিস্ট, মানে আমাদের এই একটা মেথড সিনট্যাক্সে যা যা আছে এগুলো সবগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি এখানে। তাহলে এক্সামে যদি কোনো কিছু আসে স্পেসিফিক, আপনি ইজিলি এটা দিয়ে দিতে পারবেন। তো আর্গুমেন্ট লিস্টে কি আছে, আর্গুমেন্ট লিস্ট হচ্ছে কি মেথডে ব্যবহৃত আর্গুমেন্টের তালিকা। প্রথম বন্ধনীর মধ্যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলে তাকে আর্গুমেন্ট ভেরিয়েবল বলে। মেথডে কোনো আর্গুমেন্ট ভেরিয়েবল না থাকলে তবে প্রথম বন্ধনীর মধ্যে কিছু লেখা হয় না। যেটা বললাম, আপনি যদি কিছু পাস না করেন, শুধু মেথডের নাম ধরেন, আমরা যেরকম স্টার্ট ইঞ্জিন, মনে আছে যে স্টার্ট ইঞ্জিন দিয়ে শুধু এইভাবে দিয়েছিলাম, খেয়াল আছে না। তো এইভাবে শুধুমাত্র কিছু পাস করি না, যার কারণে এটা এমটি। তো এটাই বললো আর কি, যে কোনো কিছু না থাকলে কিছু লেখা লাগবে না। আর একটা মেথড যখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এবার এখানে ভিতরে যা লিখবো এগুলো হচ্ছে কি মেথডের বডি। তাহলে মেথড বডি হচ্ছে মেথডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এতে মেথডের বিস্তারিত বর্ণনা থাকে, অর্থাৎ এটার মধ্যে আপনি যা যা কাজ করবেন সবই হবে।
তার মেথডের ধরন বা সমস্যার উপর নির্ভর করে। অর্থাৎ আপনার যে প্রবলেম, আপনি যদি একটা যোগের প্রোগ্রাম লিখেন সেখানে আপনি সাম নামে একটা মেথড বানাতে পারেন। তো সাম নামে মেথড বানালে এখানে কি সামের কাজ হবে। আপনি যদি বিয়োগের কাজ করেন, একটা সাবট্রাকশন নামে একটা মেথড বানাই, সেখানে কি বিয়োগের কাজগুলো রাখতে পারেন। তাহলে এইভাবে আপনার যখন যে মেথডে যে কাজ হবে সেটা সেই সমস্যার উপর নির্ভর করে আপনাকে কোড লিখতে হবে। আবার এখানে এক বা একাধিক স্টেটমেন্ট ব্যবহার করতে পারবেন। এইসব স্টেটমেন্টের মাধ্যমে সমস্যা সংক্রান্ত নানা ক্যালকুলেশন প্রসেস এবং ম্যানিপুলেশন করা যায়, যেটা আমি মুখের ভাষায় বললাম, এখানে বইয়ের ভাষায় এইভাবে লেখা আছে। তো এটা ছিল মোটামুটি এখানে আপনার মেথড ঘোষণার সিনট্যাক্স এখানে শেষ। এখন আমরা ক্লাস এবং অবজেক্টের মধ্যে পার্থক্য দেখবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ক্লাস এবং অবজেক্টের মধ্যে পার্থক্য ইতিমধ্যে কিন্তু আপনারা আমার কথা মাধ্যমে কিন্তু অলরেডি বুঝে গেছেন, আমি বিভিন্ন সময় বলে দিয়েছি অলরেডি। এখন আমরা একটু স্ট্রাকচার ওয়েতে দেখবো। তো আপনারা হচ্ছে পার্থক্যগুলো মনে রাখার জন্য এইটা কিওয়ার্ডগুলো মাথায় রাখবেন। এগুলো মাথায় রাখলে ওই অনুযায়ী আপনি দুই পাশে দুইটা, একটা যদি লিখতে পারেন আর একটা ইজিলি লিখে ফেলতে পারেন। কিন্তু পার্থক্য যে কয়টা হবে, 1 2 3 4 5 6 7টা, তাহলে এই 7টা পার্থক্যর ধরনগুলো আপনি মাথায় রাখবেন আগে, তাহলে ইজিলি এগুলো পরীক্ষা দিতে পারবেন। প্রথমে কি যে কোনো পার্থক্যের শুরুতে একটা সংজ্ঞা দিতে হয়। তো ক্লাসের সংজ্ঞা তো আপনারা জানেন, এটা কি একটা ব্লুপ্রিন্ট বা টেমপ্লেট, যেটা কি করার জন্য, একটা অবজেক্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আর অবজেক্ট হচ্ছে কি ক্লাসের ইনস্ট্যান্স, অর্থাৎ একটি ক্লাসের কি নতুন অবজেক্ট। তো এটা হচ্ছে প্রথমে সংজ্ঞা দিলেন, এরপর হচ্ছে আপনি গঠন দিলেন যে ক্লাস মেথড এবং ভেরিয়েবল দ্বারা গঠিত। ক্লাসের মধ্যে কি থাকে আমরা একটু আগে দেখেছি। তো আপনি আসলে এগুলা যদি সিনট্যাক্সগুলো জানেন, কোড যদি জানেন, তাহলে আপনি পার্থক্য লিখে, এটা আপনার জন্য কঠিন কিছু না। তাহলে ক্লাসের মধ্যে কি থাকে, মেথড থাকে, ভেরিয়েবল থাকে। আর বাস্তব জীবনে আমরা যা দেখি কি সবই অবজেক্ট। তো ক্লাসের সংখ্যা, একটি ক্লাসে অনেকগুলো অবজেক্ট থাকতে পারে না। আপনি কি একদম শুরুতে মনে আছে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা আপনার বাড়ির 2D ডিজাইন, সিভিল ইঞ্জিনিয়ারদের যে ডিজাইনটা দেখিয়েছিলাম, ওই ডিজাইন থেকে যত ইচ্ছে তত আপনি বাড়ি বানাতে পারবেন। আপনি বিভিন্ন জায়গায় দেখেছেন যে আপনাদের আশেপাশে কিন্তু খেয়াল করেছেন কিনা জানি না, বিভিন্ন স্কুল কলেজে যে সরকারি স্কুলগুলো দেখবেন যে একই স্টাইলে একই ডিজাইনে হয়। তো ওইরকম একটা ডিজাইন মানে একবার করা আছে, এটাকে কি যত জেলা দরকার তত জেলা সে কি একই লেআউট ফলো করে তারা এই একটা বিল্ডিং করে ফেলতেছে, একটা স্কুল করে ফেলতেছে। তো এটা হচ্ছে আপনি কি যতগুলো ইচ্ছে ততগুলো অবজেক্ট তৈরি করে ফেলতে পারবেন। আর একই অবজেক্টের একটি ক্লাস থাকবে, অর্থাৎ যে কোনো একটা অবজেক্ট তো আপনি অবশ্যই একটা ব্লুপ্রিন্টকে ফলো করে বানাবেন। এই জন্য এটা বলা হচ্ছে যে একটি অবজেক্ট কি একটি ক্লাসের থেকে একটি অবজেক্টই হবে, সরি একই অবজেক্টের একটি ক্লাসই থাকবে। এরপর হচ্ছে কি এক্সিস্টেন্স। এটা কি টাইপের মনে আছে? আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে ক্লাস হচ্ছে শুধুমাত্র লজিক্যাল, আর অবজেক্ট হচ্ছে কি ফিজিক্যাল। অবজেক্ট হচ্ছে জায়গা নিবে, এই জন্য এটাকে ফিজিক্যাল বলে, আর ক্লাস হচ্ছে কি লজিক্যাল বলে। আর ডিফাইন হচ্ছে কি একটি ক্লাস আপনি একবারই ডিফাইন করবেন। আর অবজেক্ট হচ্ছে কি একের অধিকবার তৈরি করা হয়, যখন প্রয়োজন হয় তখনই আপনি একটা বাড়ি তৈরি করে ফেলতে পারেন, যখন প্রয়োজন হয় তখনই আপনি একটা অবজেক্ট তৈরি করে ফেললেন, এটা হচ্ছে ডিফাইন। আর বৈশিষ্ট্যের মধ্যে কি আছে, ক্লাসের বৈশিষ্ট্য হলো ক্লাসের ইনস্ট্যান্সের গুণাবলী বা মেম্বার ভেরিয়েবল। অর্থাৎ ক্লাসের মধ্যে কি ক্লাসের বৈশিষ্ট্য থাকে, আর অবজেক্টের মধ্যে অবজেক্টের বৈশিষ্ট্য থাকে। ওইটাই জাস্ট বলা আছে, একই জিনিস দুই জায়গায় দুইভাবে লিখে দিবেন। অবজেক্টের বৈশিষ্ট্য হলো অবজেক্টের গুণাবলী বা মেম্বার ভেরিয়েবল, আর ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে কি ক্লাসের ইনস্ট্যান্সের গুণাবলী বা মেম্বার ভেরিয়েবল। এরপর মেথড, তো ক্লাসেরও সেম, ক্লাসের মেথড হলো কি ক্লাসের ইনস্ট্যান্স, আর অবজেক্টের মেথড হলো অবজেক্টের ইনস্ট্যান্স, অবজেক্টের বৈশিষ্ট্য বা মেম্বার ফাংশন বা ইনস্ট্যান্স মেথড, মানে একই জিনিস। একটা হচ্ছে ক্লাসের আর এটা হচ্ছে কি অবজেক্টের। তো এইভাবে লিখে দিলে আপনারা মোটামুটি একটা মার্ক পেয়ে যাবেন।